আজকের ভিডিওতে আমরা এক্সিয়াল স্ট্রেস, নর্মাল স্ট্রেস, স্ট্রেইন, পয়সনস রেশিও এগুলাকে ইন ডিটেইলস ব্যাখ্যা করার চেষ্টা করব। সো কোনো বডির উপর একটা স্টাডি শুরু করার আগে আমাদেরকে একটা ডাইরেকশন সম্পর্কে জানতে হবে, একটা কোঅর্ডিনেট সম্পর্কে জানবো, যেটা হচ্ছে আমরা এই পুরা ভিডিওতে ফিক্স রাখবো। আমাদের এই কোঅর্ডিনেটটা আমরা পুরা ভিডিওতে ফিক্স রাখবো। এই কোঅর্ডিনেট ধরে ধরেই আমরা প্রবলেমকে সলভ করার চেষ্টা করব। সাপোজ আমার কাছে একটা বডি আছে এরকম। আচ্ছা, এখন এই বডির সাপোজ আমরা এই ফেসে, এই যে সারফেসটা আছে না, এই সারফেসে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, এইদিকে বা এইদিকে আমরা ধরে নেই আপাতত আমাদের সুবিধার যে আমরা ঠিক নর্মাল বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের এই বডির উপর যে এই ফোর্সটাকে স্টাডি করব, এর প্রাইমারি সারফেসটা কোনটা? এই সারফেসটা, রাইট? এই যে এই সারফেসটা, যেই সারফেসের উপর আমরা স্টাডি করব, আমরা আমাদের কোঅর্ডিনেটকে এই সারফেসের উপরই ডিটারমাইন করব। ঠিক আছে, যেহেতু আমরা এই সারফেসের উপর স্টাডি করব, তাহলে কোঅর্ডিনেটটা আমাদের এই সারফেসের উপরই ডিটারমাইন করতে হবে। আচ্ছা, সো কোঅর্ডিনেটটা যদি আঁকতে হয়, এই সারফেসের দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর আমি দুইটা পারপেন্ডিকুলার লাইন দিলাম। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর এই দুইটা লাইন একে অপরের উপর পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে একটা লাইন গেল এই রকম, একটা লাইন গেল এই রকম। ঠিক আছে, ওকে। এই যে দুইটা লাইন আছে না, এই দুইটা লাইন এই সারফেসের প্যারালাল। এই দুইটা লাইনই আমার প্যারালাল টু দ্য সারফেস। ওকে, তাহলে এই দুইটা লাইন কি? সারফেসের প্যারালাল। সারফেসের প্যারালাল এই দুইটা লাইনকে আমরা, এই দুইটা লাইন যেই ডাইরেকশন প্রকাশ করতেছে, অর্থাৎ এই ডাইরেকশনটাকে আমরা বলবো ল্যাটেরাল ডাইরেকশন। ওকে, এই সারফেসের প্যারালাল যে দুইটা লাইন থাকবে, কোঅর্ডিনেট লাইন থাকবে, যারা একে অপরের উপর পারপেন্ডিকুলার, এদেরকে আমরা বলবো ল্যাটেরাল ডাইরেকশন। ঠিক আছে, আচ্ছা, আর থার্ড কোঅর্ডিনেটটা মানে এই কোঅর্ডিনেটের থার্ড অ্যাক্সিসটা কোথায় যায়? অবশ্যই এদের পারপেন্ডিকুলার একটা লাইন যাবে, যেই লাইনটা এই বডির মাঝখান দিয়ে প্রবেশ করবে, রাইট? এই হলো একটা থার্ড অ্যাক্সিস, যেটা এই যে এই সারফেসটা আছে না, এই সারফেসের উপর ঠিক পারপেন্ডিকুলার, এরকম নর্মাল, রাইট? এই যে অ্যাক্সিসটা, এটাকে আমরা বলি এক্সিয়াল ডাইরেকশন, এক্সিয়াল, অথবা এটাকে বলি লঙ্গিটিউডিনাল ডাইরেকশন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমাদের যদি এরকম একটা সারফেস থাকে, এই সারফেসের প্যারালাল যেই দুইটা অ্যাক্সিস, এরকম প্যারালাল যে দুইটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের ডাইরেকশনকে বলবো ল্যাটেরাল ডাইরেকশন। আর এই সারফেসের মাঝখান দিয়ে ঠিক লম্ব বরাবর যেই অ্যাক্সিসটা যাবে, এইটার ডাইরেকশনকে আমরা বলবো হইতেছে এক্সিয়াল ডাইরেকশন, রাইট? এক্সিয়াল ডাইরেকশন। এখন আমরা আমাদের যত স্ট্রেস অ্যানালাইসিস এখানে করব, আমরা প্রত্যেকটা এই এক্সিয়াল ডাইরেকশনে যেসব স্ট্রেস আপাতত অ্যানালাইজ করা মানে অ্যাপ্লাইড হবে, ওই স্ট্রেসগুলোকেই আমরা এখানে অ্যানালাইজ করব। ঠিক আছে, জাস্ট এক্সিয়াল ডাইরেকশনে। ওকে, সো সাপোজ আমাদের কাছে এখানে একটা বডি আছে, এই 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 ঠিক আছে, যদি আমাদের ফোর্স এখানে অ্যাপ্লাই হয়, তাহলে আমাদের এটা কি ল্যাটেরাল ডাইরেকশন হবে না এক্সিয়াল ডাইরেকশন হবে? এটা অবশ্যই এক্সিয়াল ডাইরেকশন হবে,
কারণ ফোর্স যেই সারফেসে অ্যাপ্লাই হবে আমরা অ্যানালাইসিস করব ওই সারফেসের সাপেক্ষে। তাহলে এই ফোর্সটা যেহেতু এই সারফেসের উপর অ্যানালাইজ করা হচ্ছে, এই সারফেসের উপর অ্যাপ্লাইড হয়েছে, তাহলে এই ফোর্সের ডাইরেকশন দেখো এই বডিটাকে ভেদ করে ভিতরের দিক থেকে এই দিকে আসতেছে, আর ল্যাটারাল ডাইরেকশন এই সারফেসের এই বরাবর এবং এই বরাবর, লম্ব বরাবর, সরি প্যারালাল। তাহলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এটা অবশ্যই একটা এক্সিয়াল ফোর্স, এটা অবশ্যই একটা এক্সিয়াল ফোর্স। আচ্ছা, আর যদি আমার সাপোজ বডি হতো এরকম, আর ফোর্সটা এই সারফেসের উপর এভাবে অ্যাপ্লাই হচ্ছে, এখানে এখানে এভাবে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে P1 P2, তাহলে এটা কি ল্যাটারাল না এক্সিয়াল? এটা ল্যাটারাল ফোর্স না এক্সিয়াল ফোর্স এটা আমরা কিভাবে বুঝবো? কোন সারফেসে অ্যাপ্লাই হচ্ছে এই সারফেসটা আমরা বের করব, এরপর সারফেসের প্যারালাল দুইটা অ্যাক্সিস নিব আর ভিতর থেকে একটা অ্যাক্সিস যাবে। যদি আমার ভিতর থেকে যে অ্যাক্সিসটা অর্থাৎ অ্যাক্সিয়াল ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে আমরা বলবো অ্যাক্সিয়াল লোড, আর যদি সারফেসের প্যারালাল যেই দুইটা অ্যাক্সিস ল্যাটারাল ডাইরেকশন এইখানে অ্যাপ্লাই হয় তাহলে আমরা বলবো ল্যাটারাল লোড। তাহলে এই P1 আর P2 দেখো এটা হচ্ছে ল্যাটারাল ডাইরেকশনে অর্থাৎ সারফেসের প্যারালাল ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই যে দুইটা লোড P1 P2 এরা অবশ্যই ল্যাটারাল লোড। ঠিক আছে, আমরা এখানে মেইনলি আলোচনা করব হইতেছে এক্সিয়াল লোড, এক্সিয়াল স্ট্রেস এবং এটার স্ট্রেন নিয়ে। আচ্ছা, এখন আগে স্ট্রেস অ্যানালাইসিসের আগে আমরা আগে আসি স্ট্রেস জিনিসটা কি, হোয়াট ইজ স্ট্রেস? আমরা কি জানি? স্ট্রেস হচ্ছে স্ট্রেস ইজ আ ইন্টারনাল ফোর্স দ্যাট রেজিস্ট এক্সটার্নাল অ্যাপ্লাইড লোড, রাইট? স্ট্রেস ইজ দ্য অ্যাকচুয়ালি স্ট্রেস ইজ দ্য internal resistive load or resistive force per unit area to resist deformation due to external load। তাহলে স্ট্রেস হচ্ছে ইন্টারনালি ডেভেলপ কিছু ফোর্স যেটা এক্সটার্নাল লোডের কারণে যে ডিফরমেশন আসে বডিতে সেটাকে রেজিস্ট করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে আমার যদি এরকম একটা বডি থাকে, সাপোজ এরকম একটা বডি আছে, এই বডির এইদিকে আমি একটা লোড দিলাম P, এইদিকে আমি একটা লোড দিলাম P, তাহলে আমরা কি বলতেছি এই বডি যদি দুই দিকে আমি P লোডে টানি তাহলে বডিটা কি করবে? এরকমভাবে ডিফর্ম হয়ে যাবে না? এক্সপ্যান্ড হয়ে একটু ডিফর্ম হয়ে যাবে না? এই লেন্থটা বেড়ে যাবে। প্রথম যে লেন্থ ছিল L, এটা লেন্থটা আসলে L2 চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো এই যে ফোর্সের কারণে আমার যেই বডির স্ট্রাকচারে বডির যে শেপে ডিফরমেশন হচ্ছে, এই ডিফরমেশনটা রেজিস্ট করতে এই বডির ইন্টারনাল অংশে কিছু ফোর্স তৈরি হয় যেটাকে আমরা বলতেছি লোড। সো ইন্টারনাল অংশে যেহেতু ফোর্স তৈরি হয়, আমরা যদি এই বডিটাকে এইভাবে সেকশন করতাম, সেকশন করে এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করতাম যে এটা হইতেছে আমার বডির হইলো আমি এই অংশটা কেটে আনছি, এই ফোর্সটা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই হচ্ছে এদিক বরাবর P, এটা হচ্ছে এই ক্রস সেকশনটা, এই ক্রস সেকশনের আমি এভাবে দেখতেছি, ঠিক আছে, এভাবে দেখতেছি। আচ্ছা, তাহলে এই যে P ফোর্স, এই P ফোর্সের অ্যাগেনস্টে যে ডিফরমেশনটা হচ্ছে, ডিফরমেশনটাকে রেজিস্ট করার জন্য এর ভেতরে কিছু
ইন্টারনাল কিছু ফোর্স ডেভেলপ হবে যেটা পি এর ঠিক উল্টা দিকে কাজ করবে, রাইট? এভাবে, তাই না? এই যে টোটাল রেজিস্টিভ ফোর্স, এই ফোর্সটাকে আমরা বলি এফ আর। আর এই যে ক্রস সেকশন, এটার যেই ক্রস সেকশনটা, এটার এরিয়া যদি হয় এ, তাহলে আমরা স্ট্রেসকে বলবো এফ পার ইউনিট এরিয়া, অর্থাৎ এফ আর ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রেস যেটা হবে আর ইকুয়ালস টু হবে এফ আর ডিভাইডেড বাই এ। ওকে, এখন এই যে রেজিস্টিভ ফোর্স, এই রেজিস্টিভ ফোর্স আর এই পি এর আমরা যদি কিছু রিলেশন বের করার চেষ্টা করি, আমরা দেখব হতে পারে এই রেজিস্টিভ ফোর্সটা পি এর সমান, হতে পারে এই রেজিস্টিভ ফোর্সটা পি এর চেয়ে ছোট। এটা কখনো বড় হতে পারে না, রাইট? কারণ আমি যেটা অ্যাপ্লাই করছি ও রেজিস্ট করার জন্য কখনো বড় ফোর্স আনতে পারে না, কারণ এই ফোর্সটা ডেভেলপই হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্সের কারণে। আচ্ছা, সো ইন জেনারেল আমার যেই রিলেশনটা দাঁড়াবে সেটা হচ্ছে এফ লেস দেন অর ইকুয়ালস টু পি। এফ আর এটা হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু পি। পি হচ্ছে আমার অ্যাপ্লাইড লোড। আমরা এই যে সেকশনটা আছে, এই সেকশনে আমরা যতগুলা বডি নিয়ে কাজ করব বা যতগুলা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, এই সবগুলাকে আমরা বলতেছি এরা হইল ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ এদের কোনো মোশন তৈরি হবে না, এরা ডিফর্ম করবে না। এদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা তৈরি হবে, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কমপ্লিটলি এই এক্সটার্নাল যে লোড অ্যাপ্লাই হচ্ছে পি, এটাকে নালিফাই করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা কমপ্লিটলি নালিফাই করার চেষ্টা করবে, অর্থাৎ আমার এই বডিতে কোনো ধরনের মোশন তৈরি হবে না, স্ট্যাটিক, এই পুরো বডিটা স্ট্যাটিক থাকবে, অর্থাৎ এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামকে ফলো করবে। সো স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আমরা সকল ফোর্স ইকুয়ালস টু 0 পাবো। ঠিক আছে, এই কন্ডিশনটা সবসময় ফুলফিল করবে। আচ্ছা, যদি এই কন্ডিশনটা ফুলফিল করে থাকে, অর্থাৎ এই বস্তুটা সবসময় স্থির থাকবে, আমরা এমনভাবেই এটা অ্যানালাইসিস করব যে বস্তুটা ফিক্স, স্থির রাখতে চাই, আমরা এটাকে মোশনে আনতে চাই না। তাহলে এখানে দেখো, এখানে ডেভেলপ হয়েছে এফ আর, আর আমরা অ্যাপ্লাই করছি পি। যদি পুরা নেট বডিটা স্থির থাকে, তাহলে পি মাইনাস এফ আর এটাকে 0 হতে হবে, অর্থাৎ এফ আর সমান সমান কী হবে? পি হবে, রাইট? এফ আর সমান পি হবে। তার মানে আমরা এই সেকশনে যতগুলা এরকম স্ট্রেস নিয়ে আলোচনা করব, আমরা বলবো যে আমাদের কমপ্লিট সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, কখনোই এর কোনো মোশন তৈরি হবে না, এটা ছিঁড়ে যাবে না। ঠিক আছে, এটা হইতেছে বেন্ড হবে না। যখন এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতেছি, তখন আমরা স্ট্রিক্টলি যেই জিনিসটা পাচ্ছি যে আমার ইন্টারনাল যে ফোর্সের ভ্যালুটা, যেটা আমার স্ট্রেস তৈরি করতেছে, এই ভ্যালুটা সবসময় পি এর সমান পাবো। সো আমাদেরকে কিন্তু কষ্ট করে ওই সেকশন করে এফ আর এর ভ্যালু বের করতে হবে না বা ডিটারমাইন করা লাগবে না। আমাদের যে অ্যাপ্লাইড লোড দিছে, এই অ্যাপ্লাইড লোড থেকেই আমরা সরাসরি স্ট্রেস অ্যানালাইসিস করতে পারবো, আমরা স্ট্রেসের ম্যাগনিটিউডটা বের করে আনতে পারবো। ঠিক আছে, তাহলে স্ট্রেসের ম্যাগনিটিউড যদি ইফ ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম, ইফ দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, তাহলে আমি বলতে পারবো পি সমান সমান এফ আর। সো এই যে স্ট্রেসটা ডেভেলপ হবে, এই স্ট্রেসটাকে আমরা বলতে পারবো পি বাই এ। এই এটা অবভিয়াসলি ক্রস সেকশনাল। ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, তাহলে স্ট্রেসকে আমরা কি লিখতে পারি? অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, তাহলে এই যে একটু আগে আমরা যেই নর্মাল ডাইরেকশন এক্সিয়াল ডাইরেকশন পড়লাম, তাহলে কোনো একটা বডির উপর এক্সিয়াল ডাইরেকশনে যেই ফোর্স, এটাকে আমরা কি বলবো? এক্সিয়াল স্ট্রেস, রাইট? আর কোনো একটা বডির উপর ল্যাটারাল যেই ফোর্স, এটাকে আমরা কি বলবো? ল্যাটারাল স্ট্রেস। তাহলে এক্সিয়াল স্ট্রেস কি? এক্সিয়াল স্ট্রেস কি? এটা যদি একটা বডি হয়, বডির এখানে যদি পি ফোর্স, এখানে যদি পি ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে আমরা বলবো এটার স্ট্রেস হচ্ছে এক্সিয়াল স্ট্রেস, যেটা এক্স দিই, হ্যাঁ
এটা হলো এক্স ডাইরেকশন। সাপোজ এটা হলো অ্যাক্সিয়াল লোড ডিভাইডেড বাই এরিয়া। অ্যাক্সিয়াল লোডটা কত? পি ডিভাইডেড বাই এ। তাহলে সিগমা এক্স ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই এ। ওকে, এই সিগমা এক্স ইকুয়ালস টু পি ডিভাইড বাই এ। এখন যেহেতু আমরা এটা বলে ফেলছি যে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তাহলে এই যে পিটা, এই পি এর কারণে কিন্তু কোনো মোশন তৈরি হচ্ছে না। সো এই পিটা কিন্তু টেনসাইলও হইতে পারে, আবার কম্প্রেসিভও হইতে পারে। আমার কিন্তু দুইটার জন্যই অ্যানালাইসিস করে বের করা লাগবে যে আমার স্ট্রেসটা কি কম্প্রেসিভ নাকি টেনসাইল। আচ্ছা, এটা তো গেলে অ্যাক্সিয়াল। যদি সাপোজ বডিটা এরকম হতো আর এইরকম এই ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে, বা এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই যে এই সারফেসের এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে অবশ্যই এটা ল্যাটারাল ফোর্স, রাইট? ল্যাটারাল ফোর্স, রাইট? আর এটা এই সারফেসের এই ফোর্সটা হচ্ছে এটার ল্যাটারাল ফোর্স। তাহলে ওই যে ফোর্সটা ডেভেলপ হয় ওইটাকে আমরা বলি ল্যাটারাল স্ট্রেস। ল্যাটারাল স্ট্রেস। আর এক্স্যাক্টলি এর প্যারালালে, এই সারফেসের প্যারালালে যেই ফোর্সটা অ্যাপ্লাই হয় সেটাকে আমরা বলি শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স অর্থাৎ আমার ল্যাটারাল ডাইরেকশনে গেলে প্রত্যেকটাই আমার কি ফোর্স, ল্যাটারাল স্ট্রেস বা ল্যাটারাল ফোর্স। বাট এটাকে আমরা এক্সপ্লিসিটলি এই সারফেসগুলোর জন্য আমরা বলি শিয়ার ফোর্স, কারণ এক্স্যাক্টলি ওই সারফেসের উপরেই এটা অ্যাপ্লাই হবে, এটা আসলে অন্য কোথাও অ্যাপ্লাই হতে পারবে না। যেমন এই যে ক্রস সেকশন, আমরা যে ইয়েটা অ্যাক্সিয়াল লোডটা বের করলাম, অ্যাক্সিয়াল স্ট্রেস, এটা কিন্তু এভাবেও অ্যাপ্লাই হতে পারে, নর্মালিও অ্যাপ্লাই হতে পারে, যেটাকে আমরা বলবো অ্যাক্সিয়াল নর্মাল স্ট্রেস, রাইট? এটা কিন্তু নর্মাল না হয়ে এদিকেও হতে পারে, রাইট? এই পয়েন্টে হতে পারে। বাট কোনো একটা সারফেসে ল্যাটারাল ফোর্স যেগুলো, সেগুলো এই ঠিক এই অংশের বাইরে কখনোই যেতে পারবে না, মানে ও কখনোই এইটার বাইরে যেতে পারবে না, অর্থাৎ এখানে কখনো অ্যাপ্লাই হতে পারবে না। এখানে অ্যাপ্লাই হলে এটা এই সারফেসে অ্যাপ্লাই হয়ে যায়। সো এই ফোর্সটাকে আমরা আসলে বলতেছি শিয়ার ফোর্স। আর এটার যে স্ট্রেস, এটাকে আমরা বলবো শিয়ার স্ট্রেস। এক্সিয়াল লোড আর এক্সিয়াল স্ট্রেস নিয়ে চলো আমরা একটা আমাদের ফার্স্ট ম্যাথটা দেখি। সো সলিউশন। আচ্ছা, আমাদেরকে বলছে a load of 5 kilonewton is applied to a steel wire. Find the minimum diameter of the wire if the stress is not to exceed 100 megapascal. সো আমাদেরকে যে বলছে স্ট্রেস, এই স্ট্রেসটা আসলে 100 মেগাপ্যাসকেলের বেশি যাওয়া যাবে না। তাহলে স্ট্রেসের ম্যাক্স ভ্যালু হচ্ছে আমাদের 100 মেগাপ্যাসকেল, ঠিক আছে? আর আমাদেরকে বলছে লোড হচ্ছে অ্যাপ্লাই হইতেছে 5 কিলো নিউটন। সো আমরা কি জানি? স্ট্রেস ইকুয়ালস টু কি? এফ বাই এ, রাইট? তাহলে এই যে ফোর্সের ভ্যালু দিছে 5 কিলো নিউটন, 5 ইন্টু 10⁻³ এরিয়া হচ্ছে এটা একটা, এটা আমরা সার্কুলার ধরে নিতে পারি, তাহলে 1/4 পাই ডি স্কোয়ার, ঠিক আছে? আমাদেরকে বলছে মিনিমাম ডায়ামিটার বের করতে, তাহলে এই ডায়ামিটারটা হচ্ছে মিনিমাম। এখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসাই, 100 ইন্টু 10⁻6, 5 ইন্টু 10⁻³ 1/4 পাই ডি স্কোয়ার। সো এখান থেকে আমি যেটা পাবো, ডি মিনিমাম ইকুয়ালস টু 7.97 ইন্টু 10⁻³ মিটার, অথবা এটাকে বলা যায় যে 7.98 মিলিমিটার। এখন আমরা এর থেকে আর একটু হার্ড লেভেলের প্রবলেম করার চেষ্টা করি। আমরা হচ্ছে ছোট থেকে ধীরে ধীরে আমরা প্রবলেমের ডিফিকাল্টি লেভেল বাড়াতে থাকবো, এরপর একবারে হচ্ছে বড় বড় কিছু কোয়েশ্চেন সলভ করব। সো আমাদের এই প্রবলেম বলছে যে এ হলো কাস্ট আয়রন column has an internal diameter of 200 millimeter. What should be the external diameter of the column so that
ইট ক্যান ক্যারি লোড হবে load of 1.6 mega newton. This is mega newton 10 to the power 6 without the stress exceeding 90 megapascal. আচ্ছা, সো আমরা এটাকে সলভ করার জন্য আমরা আমাদের সেই এক্সিয়াল স্ট্রেসের যে ফর্মুলা আমরা শিখে আসছি ওইটা থেকে আমরা শুরু করব। সো আমাদের ম্যাক্সিমাম এক্সিয়াল স্ট্রেস এটা আমাদেরকে কত বলছে? 90 মেগাপ্যাসকেল, রাইট? সো 90 into 10 to the power 6 প্যাসকেল। আচ্ছা, এখন আসি আমাদেরকে যে লোডটা বলছে, যে এই লোডটা আমাদেরকে যেই লোডটা দেওয়া এফ অথবা পি, কেউ যেটা ইউজ করে, 1.6 ইন্টু 10 to the power 6 নিউটন। ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা কার উপর অ্যাপ্লাই হবে? একটা হলো কাস্ট আয়রন কলামের উপর, অর্থাৎ ভিতরটা ফাঁপা হবে, এরকম একটা কাস্ট আয়রনের এরকম একটা কলাম থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই জিনিসটার উপর জুম করি তাহলে আমরা দেখবো আমাদের স্ট্রাকচারটা কিছুটা এইরকম, রাইট? আর লোডটা অ্যাপ্লাই হচ্ছে কোথায়? লোডটা অ্যাপ্লাই হচ্ছে এই যে সারফেসটা আছে না, এই সারফেসে। চিন্তা করো যে এটা যদি একটা কলাম হয় আর আমি যদি এটাকে কোনো একটা কিছু দিয়ে এভাবে টানার চেষ্টা করি, সো আমি কিন্তু এক সাইড না, আমি হচ্ছে এই পুরা সারফেসটাকে আমি লোড অ্যাপ্লাই করে টানার চেষ্টা করব, রাইট? কিছুটা এভাবে বলতে পারি যে আমার কাছে এরকম একটা কলাম আছে, আমি যদি এরকম দুই পাশ থেকে প্রেশার অ্যাপ্লাই করি তাহলে এই মাঝখান দিয়ে আমরা কি দেখব? এইখানে এভাবে করে প্রেশার অ্যাপ্লাই হচ্ছে না, এই লোডটা অ্যাপ্লাই হচ্ছে। সো আমাকে এই লোডটাই অ্যাপ্লাই করতে বলছে, যে আমার যেই কাস্ট আয়রন যে হলো কলামটা, এটার যে পুরা এই সারফেসটা আছে, এই সারফেস জুড়ে আমি একটা লোড দিচ্ছি, যে লোডের ভ্যালুটা হইতেছে 1.6 মেগা নিউটন। আচ্ছা, তাহলে এই যে এই সারফেসটা জুড়ে আমি লোড দিচ্ছি, এই লোডের ভ্যালু কত? লোডের ভ্যালু দিছে 1.6 মেগা নিউটন, আর স্ট্রেস দিছে হচ্ছে আমাকে 90 মেগাপ্যাসকেল। এখন আমাদেরকে যদি হচ্ছে এটার এক্সটার্নাল ডায়ামিটার বা এখান থেকে এই ডায়ামিটারটা বের করতে হয়, আমরা কি জানি যে স্ট্রেস ইকুয়ালস টু এফ বাই এ, রাইট? এফ বাই এ। এখানে এরিয়াটা কত? এখানে কিন্তু আমি টোটাল সার্কেলটা নিতে পারবো না, কারণ আমার যেই সারফেসে অ্যাপ্লাই হচ্ছে সারফেসটা এখান থেকে এই পর্যন্ত বাউন্ডেড, অর্থাৎ এই সারফেসটা। এই সারফেসের ক্ষেত্রফল কত হবে? 1/4 পাই, এটা হচ্ছে বড়টা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ছোট ডি স্কোয়ার, রাইট? এটাই তো হবে টোটাল সার্কেল মাইনাস দ্য স্মল সার্কেল। আচ্ছা, এখন এখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে কিসের? বড় হাতের ডি এর। আমাদেরকে ছোট হাতের ডি এর অর্থাৎ ইন্টারনাল ডায়ামিটারের ব্যাসার্ধটা দেওয়া আছে আমাদের। আমরা যদি ভ্যালুগুলো বসায় দিই, 90 ইন্টু 10 to the power 6 ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 to the power 6 ডিভাইড বাই 1/4 পাই ডি স্কোয়ারের ভ্যালু আমরা বের করব, আর ইনার ডায়া হইতেছে 0.2 স্কোয়ার। এখান থেকে যদি আমরা ডি এর ভ্যালুটা বের করি, এই পুরোটা ক্যালকুলেট করে আমরা যদি ডি এর ভ্যালু বের করি, আমার ডি এর ভ্যালু আসবে 0.25 মিটার, বা এটাকে 1000 দিয়ে গুণ করো, এটাকে 1000 দিয়ে গুণ করলে 250 মিলিমিটার। সো আমাদের এক্সটার্নাল ডায়ামিটার হবে 250 বা 250 mm। আচ্ছা, সো আমাদের নেক্সট প্রবলেমটা একটু অ্যানালাইসিস বেসড। এখানে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো যে রেজিস্টিভ ফোর্সের ভ্যালুগুলো। রেজিস্টিভ ফোর্সের ভ্যালু। এখন রেজিস্টিভ ফোর্স কোথায় তৈরি হয়? একটা বস্তুর ভেতরে ইন্টারনাল ফোর্স হয় রেজিস্টিভ ফোর্স। সো এই যে এখানে 1 নাম্বার ফিগার, সব আমরা হচ্ছে ফিগার 1-এর জন্য বলি, ফিগার এ। আচ্ছা, এখানে আমার 3টা সেকশন আছে, রাইট? একটা সেকশন হচ্ছে এরকম, একটা এরকম, একটা এরকম, রাইট? এই সেকশনে আমার প্রত্যেকটার ভিতরের ইন্টারনাল যে ফোর্সটা, রেজিস্টিভ ফোর্সটা তৈরি হচ্ছে, এটার আমার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আমার এইখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে
600 পাউন্ডস, এখানে হচ্ছে 700 পাউন্ডস, এইদিকে হচ্ছে 900 পাউন্ডস, আর এই পাশে আছে 800 পাউন্ডস। আচ্ছা, এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই পুরো সিস্টেমটা কিসে থাকবে, আমরা ধরে নিব এই পুরো সিস্টেমটা আমাদের থাকবে হচ্ছে ইকুইলিব্রিয়ামে, রাইট? সো পুরো সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এই পুরো জিনিসটার মধ্যে কোনো ধরনের মোশন আসবে না, অর্থাৎ আমার এফ নেট ইকুয়ালস টু হবে 0। সো আমাদের যে এক্স অক্ষ বরাবর যে ফোর্সগুলো আমরা যদি সবগুলোকে সামেশন করতে থাকি, কিন্তু এটা কিন্তু টোটালটার উপরে না, টোটালটার উপর অবভিয়াসলি এটা 0 হবে, অবভিয়াসলি টোটালটার উপর 0 হবে। আমরা সেকশন করে নিব, কারণ আমরা বের করতে চাই কি এই এক একটা ব্লকের মধ্যে কি পরিমাণ রেজিস্টিভ ফোর্স জেনারেট হচ্ছে, তাই না? সো একটা ব্লককে আমি কি করব, এভাবে কেটে নিব, কেটে নিয়ে এখন আমি এর ডানে যত ফোর্স আছে সবগুলো ফোর্সের ভ্যালু যা হবে, বামে যত ফোর্স আছে সবগুলো ফোর্সের ভ্যালু তাই হবে, কারণ দুইটা যদি সেম না হয় এটা তো ইকুইলিব্রিয়ামে থাকবে না। সো আমরা কি করব, ডানের সবগুলো ফোর্সের ভ্যালু দেখব অথবা বামের সবগুলো ফোর্সের ভ্যালু দেখব। ডানে বামে দুইটা ফোর্সের ভ্যালু সেম হবে যদি আমরা ধরে নিই এটা ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, সো এইটার ক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা জাস্ট বামের ফোর্সগুলো দেখব, কারণ বামে খালি একটাই ফোর্স আছে, তাও হচ্ছে কোন সাইডে, লেফট সাইডে। সো এটা যদি আমি অ্যাপ্লাই করি এই 1 নম্বরের জন্য, তাহলে এই এফ অফ এক্স সমান 0 আসবে। সো বামে ফোর্সটাকে আমি ধরলাম নেগেটিভ প্লাস, আর এই ফোর্সটা সাপোজ আমি এভাবে ধরে নিচ্ছি, কারণ এ যদি বামে ফোর্স অ্যাপ্লাই করে অবশ্যই রেজিস্টিভ ফোর্স যদি আমার ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারে তাহলে এর ডাইরেকশন অবভিয়াসলি উল্টা দিকে হবে, রাইট? সো এটাকে আমরা বলি F1 ইকুয়ালস টু 0। তাহলে F1 এর ভ্যালু কত আসলো, 600 পাউন্ডস, ঠিক আছে? সো F1 এর ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স হচ্ছে 600 পাউন্ডস। আচ্ছা, এবার আসি 2 এর বেলায়। 2 এর বেলায় কী হবে, 2 এর বেলায় আমি যে কোনো একদিকে সেকশন নিলেই আমার হচ্ছে, কারণ দুই দিকে আসলে সমান সংখ্যক ফোর্স আমার আছে। সো আমি যদি এই বরাবর সেকশন নেই এবং আমি ডান দিকে তাকাই বা বাম দিকে তাকাই, দেখবো আমার অ্যান্সারটা সেম আসতেছে। দেখো ডান দিকে দেখি, সামেশন অফ এফ অফ এক্স সমান 0 করি, আর ডান দিকে দেখলে দেখো এই সাইডে হচ্ছে, ধরি আমরা এই সাইডটা পজিটিভ, ঠিক আছে? এই সাইডে পজিটিভ এবং এর মধ্যে যেই ফোর্সটা সেটাও এদিকেই পজিটিভ দিকেই, ঠিক আছে? সো -600 এই দিকে, এটা তো এখন নাই। ইন্টারনাল ফোর্স কিন্তু কখনোই অন্য ইন্টারনাল ফোর্স নির্ণয়ের বেলায় আসবে না, কারণ ইন্টারনাল ফোর্স জাস্ট ওই বডির ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো বডির জন্য ওর ইন্টারনাল ফোর্স এটার এক্সটার্নাল ফোর্সকে ইফেক্ট করবে না। সো এখানে আমরা যেই 600 ফোর্সটা পাইছিলাম এলবি, এটা কিন্তু এই ক্যালকুলেশনে আসবে না, কারণ এটা ইন্টারনালি ডেভেলপ হয়েছে, এটা এই বস্তুর উপর কোনো ইফেক্ট ফেলতেছে না। আচ্ছা, সো এটাকে কাটলাম, কেটে আমি কোন দিকে তাকাবো, যে কোনো একদিকে তাকাবো। আমি দুই দিকে তাকাই দেখতে পারি দুইটা সেমই আসবে। সো এদিকে তাকায় দেখো এই সাইডে আসছে -60, এরপর আসবে কত, +70, সরি 700, আর ওই পয়েন্টে ওর নিজের হইতেছে +F2 ইকুয়ালস টু 0। সো আমার F2 এর ভ্যালু কত আসে দেখো, F2 এর ভ্যালু আসতেছে হচ্ছে -100 পাউন্ডস। তার মানে আমি যে ধরছিলাম এর ইন্টারনাল যে ফোর্সটা সেটা হলো এই দিক বরাবর কাজ করবে, আসলে না, এটার ইন্টারনাল ফোর্সটা এই দিক বরাবর কাজ করবে, এই বরাবর, ঠিক আছে? সো আমি এই সাইডেরটা যদি বের করি, এই সাইডেরটা বের করলেও দেখব যে আমার ইন্টারনাল ফোর্সের ডাইরেকশন এদিকে আসতেছে এবং ভ্যালু 1ই আসতেছে। আমরা ট্রাই করে দেখতে পারি। আমার এক সাইডে আমি ধরে নিলাম হচ্ছে এই সাইডটা পজিটিভ, ঠিক আছে, আর এই সাইডটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। সো এই সাইডে এক সাইডে আছে কত, 800। সো 800 পজিটিভ -900, আর এটাকে আমি নেগেটিভ ধরছি, তাহলে -F2 ইকুয়ালস টু 0। সো আমি F2 এর যদি ভ্যালু বের করি, দেখো আমার সেম ভ্যালু আসতেছে, F2 এর ভ্যালু আসতেছে হচ্ছে 100 পাউন্ডস। এখানে মাইনাস আসছে কারণ আমি এই দিক ধরছি, আসলে দিক হবে এদিকে। এখন এটার ক্ষেত্রে আমি দিক এদিকেই ধরছি, দেখো পজিটিভই আসছে, ভ্যালু আসছে ঠিকই 100, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 নম্বরের ক্ষেত্রে আমরা কি করব? 3 নম্বরের ক্ষেত্রে জিনিসটা খুবই সিম্পল, আমরা সেকশন করে
সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে ডান দিকে নেওয়া, কারণ ডান দিকে জাস্ট একটাই ফোর্স আছে। তাহলে F3 এর ভ্যালুটা যেটা আসবে, F3 ইকুয়ালস টু আসবে হচ্ছে 800 পাউন্ডস, ডাইরেকশন হবে এইদিকে, রাইট? আর F1 এর ক্ষেত্রে F1 এর ডাইরেকশন আসবে, F1 হচ্ছে আমার আসছিল 600 পাউন্ডস, ডাইরেকশন হবে এইদিকে। আর F2 আসবে হচ্ছে 100 পাউন্ডস, ডাইরেকশন কোথায় আসবে? ডাইরেকশন আসবে হচ্ছে বাম দিকে। এটাই আমার অ্যান্সার। তো সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা ফিগার 2ও সলভ করে ফেলতে পারি। দেখো ফিগার 2 কিভাবে দিছে। ফিগার 2তে একটা জিনিস দেওয়া, আমি দেখাই। ফিগার 2টা হচ্ছে এরকম, একদিকে আমার ফিক্স করে দেওয়া, তার মানে যেই দিকে আমি দেখব যে ফিক্স করে দিছে, বুঝবো এই দিকে একটা অবশ্যই রিয়াকশন ফোর্স আছে, এইখানে অবশ্যই একটা রিয়াকশন ফোর্স আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 15, 2, 15, আচ্ছা, সো এইখানে 15, 15, এইখানে 15, আর এখানে 2। আচ্ছা, সো যখন একটা রেজিস্টিভ ফোর্স বা একটা রিয়াকশন ফোর্স আছে, রিয়াকশন ফোর্স কিন্তু অলওয়েজ এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে? অলওয়েজ এক্সটার্নাল ফোর্স। এখন আমরা তো এখানে সবগুলো আগের যত ম্যাথ করছি সবগুলোর এক্সটার্নাল ফোর্সের ভ্যালু আমরা জানতাম, রাইট? এইখানে একটা এক্সটার্নাল ফোর্স আছে যার ভ্যালু আমরা জানি না, সেটা হচ্ছে এই আর, বা এই দেয়ালের কারণে, এই সাপোর্টের কারণে আমার যেই উল্টা দিকে আমি যেই নর্মাল ফোর্সটা পাচ্ছি, রিয়াকশন ফোর্সটা পাচ্ছি, এই প্রতিক্রিয়া বলের ভ্যালুটা আমি জানি না। সো আমার এখন প্রথম কাজ হবে এই ম্যাথটা সলভ করার আগে এই প্রতিক্রিয়া বলের ভ্যালু বের করা। আমরা কিন্তু এখনও কি করব, আমরা এখনও যেটা করব সেটা হচ্ছে এদের মধ্যে তৈরি হওয়া রেজিস্টিভ ফোর্সের ভ্যালু বের করব। কিন্তু সেটা বের করার জন্য আমাদেরকে আগে এই রিয়াক্টিভ ফোর্সের ভ্যালুটা সলভ করতে হবে, কারণ এই রিয়াকশনটা আমরা জানি না। এক্সটার্নাল ফোর্স না জানলে আমরা কখনোই ইন্টারনাল ফোর্স কত ডেভেলপ হয়েছে এটা বের করতে পারবো না। আচ্ছা, সো এটা যদি সলভ করতে চাই আমরা সেম আমাদের ইকুইলিব্রিয়ামের কন্ডিশনে চলে যাব। এখন স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের আমরা কি কন্ডিশন জানতাম? আমরা জানতাম হচ্ছে যদি পুরো বডিটা ইকুইলিব্রিয়ামে থাকে এফ নেট ইকুয়ালস টু 0। এফ নেট ইকুয়ালস টু 0 মানে হচ্ছে ওর এফ অফ এক্সও 0, ওর এফ অফ ওয়াইও 0, ওর যদি কোনো এফ অফ জেড থাকে বা যে কোনো অ্যাক্সিস থাকে এফ অফ জেড এটাও 0, ওর সকল প্রকার মোমেন্টও 0, ওর সকল প্রকার মোমেন্টও 0, ঠিক আছে? তার মানে ওর কোনো ধরনের মুভমেন্ট বা মোশন নাই, এই মোশনের টেন্ডেন্সিও নাই। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই রিয়াক্টিভ ফোর্সের ভ্যালুটাকে এই ইকুয়েশনগুলো দিয়ে বের করে আনার চেষ্টা করতে পারি, ঠিক আছে? কেন? কারণ যদি এই পুরা সিস্টেমটা আমরা ইকুইলিব্রিয়াম চিন্তা করি, আমাদেরকে বলেই দিছে যে আমরা এখানে যত ম্যাথ করব সবই ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ কোনো জিনিসই সরে আসবে না, তার নিজের পজিশন থেকে সরে আসবে না, সব কিছু ফিক্স থাকবে। সো অবশ্যই এর উপর এই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করা যায়। এই ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা হচ্ছে আর এর ভ্যালু বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমার ওয়াই ডাইরেকশন, জেড ডাইরেকশন বা মোমেন্ট নেওয়ার কোনোই মানে হয় না, কারণ হচ্ছে এই ডাইরেকশনে আমাদের কোনো ইনফরমেশন দেওয়া নাই। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ডাইরেকশনে সকল ফোর্স দেওয়া আছে, এই ফোর্সের সামেশন আমার 0 হইতে হবে, ঠিক আছে? সো আমরা চিন্তা করি আমাদের এই ডাইরেকশনটা হলো পজিটিভ। সো আমরা দেখি, আর রিয়াকশন ফোর্সটাকে আমরা এই দিক চিন্তা করছি। সো প্রথমে আছে 15, এরপর হচ্ছে -15, এরপর হচ্ছে +2, এরপর হচ্ছে -r সমান সমান হবে 0। সো 15, 15 ক্যান্সেল, আর ইকুয়ালস টু আসতেছে 2 কিলো নিউটন। সো আর এর ভ্যালু বা এক্সটার্নাল যেই রিয়াকশন ফোর্সটা দেয়ালের কারণে আসতেছে এটার ভ্যালু আমরা কত পেলাম? 2 কিলো নিউটন। এখন আসি আমার এই 1 নাম্বারে, ঠিক আছে?
1 নম্বরে আমি কি করব, একটা সেকশন করব। একটা সেকশন করে আমি ডান সাইড বা বাম সাইডের সকল ফোর্স অ্যাড করব। এখানে আমাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে বাম সাইডের ফোর্সগুলো অ্যাড করা, কারণ বাম সাইডে একটাই ফোর্স, আমরা এদিক তাকাবো, একটাই ফোর্স আছে। সো ধরে নিচ্ছি আমাদের যে রিয়াকশন ফোর্সটা, সরি ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, সেটা এই বরাবর কাজ করে। কারণ 15 কিলো নিউটনকে ডান সাইড থেকে ক্যান্সেল করতে এই সেম ফোর্সটা বাম সাইডে অ্যাপ্লাই হতে হবে, রাইট? সো যেহেতু ডান সাইডে অ্যাপ্লাই হচ্ছে, এই জিনিসটা বাম দিকে অ্যাপ্লাই করতেছি। সো সেম এফ অফ এক্স সমান 0 ফর 1, এটা হচ্ছে একের জন্য, এটা ইন্টারনাল ফোর্সের বেলায়, ঠিক আছে? তাহলে -15, আমরা এদিকটাকে আবার পজিটিভ ধরতেছি। সো +15 মাইনাস F1 ইকুয়ালস টু 0। সো আমি F1 এর ভ্যালু পাচ্ছি 15 কিলো নিউটন। কোন দিকে? 15 কিলো নিউটন এই সাইডে, ঠিক আছে? 15 কিলো নিউটন এই সাইডে। ওকে, এখন F2 এর বেলায় কি করব? এই যে এভাবে সেকশন করে নিব, ঠিক আছে? এভাবে সেকশন করে নিব, সেকশন করে যে কোনো একদিকে তাকাবো। সো তাকাও, আমরা হচ্ছে আবারও সেম এদিকটাকে পজিটিভ ধরি। সো 15 মাইনাস 15 প্লাস এদিক ধরে এলাম, তাহলে প্লাস F2 ইকুয়ালস টু 0। সো F2 এর ভ্যালু আসতেছে 0। সো F2 এ কোনো ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স নাই, ইন্টারনাল কোনো রেজিস্টিভ ফোর্স এক্সিস্ট করতেছে না। আচ্ছা, এখন আসি 2-এ, সরি 3-এ, এটা হচ্ছে 3। 3-এর বেলায় কি হচ্ছে? 3-এর বেলায় যদি আমরা সেকশন করি, আমি দেখব এই সাইডে অনেকগুলো ফোর্স, এক সাইডে খালি রিয়াকশন ফোর্স। আমরা জাস্ট এই রিয়াকশন ফোর্সের ভ্যালুটা নিলেই আমার হয়ে যাচ্ছে। সো 3 নম্বরে আসি। 3 নম্বরে এক সাইডে জাস্ট রিয়াকশন ফোর্স আছে। সো এটাকে কাটায় উঠতে আমার এইদিকেই আসতে হবে, আমার রিয়াকশন ফোর্সটা। সো এদিকটাকে আমরা পজিটিভ ধরলাম, তাহলে এদিকটাকে পজিটিভ ধরলে F3 মাইনাস আর ইকুয়ালস টু 0। তাহলে F3 ইকুয়ালস টু আর, আর আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 কিলো নিউটন। সো F1 পেয়ে গেলাম, F2 পেয়ে গেলাম, এবং F3ও আমি পেয়ে গেলাম। ওকে, সো এইভাবে আমরা আমাদের পুরো সিস্টেমের ইন্টারনাল ফোর্স সলভ করতে পারি, এবং ওই ইন্টারনাল ফোর্সের মাধ্যমে যদি আমার এরিয়া দেওয়া থাকে, আমি স্ট্রেসের ভ্যালুও বের করতে পারি, বা স্ট্রেস থেকে লোড কত পরিমাণ আসবে সেই লোডের পরিমাণটাও হিসাব করে নিতে পারি। এখন আসি আরেকটা টপিকে। এই টপিকটা হচ্ছে স্ট্রেইন। টপিকটা হলো স্ট্রেইন। ওকে, সো স্ট্রেইন কি? স্ট্রেইন হচ্ছে ডিফরমেশন ইন এনি ডাইমেনশন per unit dimension. ওকে, সো এই ডাইমেনশনটা আসলে আমার যে কোনো প্যারামিটারই হতে পারে আমার লেন্থ, হতে পারে আমার এরিয়া, বা আমরা যেটাকে অ্যাঙ্গেল বলে থাকি, শিয়ার স্ট্রেইন, হতে পারে আমার ভলিউম। সো এই স্ট্রেইনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? এই স্ট্রেইনকে আমরা এইভাবে ডিফাইন করি যে স্ট্রেইন ইকুয়ালস টু, যেহেতু আমাদেরকে কোনো একটা ডাইমেনশনে চেঞ্জ হতে হবে, সাপোজ আমরা লেন্থের কথা ভাবি, তাহলে চেঞ্জ ইন লেন্থ, আর এই পুরা জিনিসটা পার ইউনিটে হিসাব করব। সো ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে? চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, এই লেন্থটা আমরা যখন মনে করি আমাদের এটা হচ্ছে একটা বডি, যেটা হলো একটা লোডের আন্ডারে আছে। সো লোডের আন্ডারে থাকার পরে দেখা গেল বডিটা ইনক্রিজ করলো, বডির যেই লেন্থটা টেনসাইল ফোর্সের কারণে বডির লেন্থটা ইনক্রিজ করলো। সো আগে ছিল L1, এখন হয়েছে সাপোজ, বা আগে ছিল L0, এখন হয়েছে L1। এখন কথা হচ্ছে আমার যেই এই যে এপসিলনে আমি যেই এলটা বসাবো, এই এল এর ভ্যালুটা কি হবে? এটা কি L0 নাকি L1? ডেল্টা এল তো ইজি, ডেল্টা এল ক্যালকুলেট করা ইজি, L1 মাইনাস L0, রাইট? কিন্তু এই এল এর ভ্যালুটা কি হবে? এটা কি
ওয়ান হবে নাকি এল নট হবে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। সো এখানে আমাদের একটা কনসেপ্ট আসবে, সেটাকে আমরা বলি একটা হলো ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন আর একটা হলো ট্রু স্ট্রেইন। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন এবং ট্রু স্ট্রেইন। আমরা যখন ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন ক্যালকুলেট করি তখন আমরা এই যে ইনিশিয়াল যে লেন্থটা আছে না, এই ইনিশিয়াল লেন্থটাই ব্যবহার করি। ঠিক আছে, সো ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন যখন আমরা ক্যালকুলেট করব আমরা হচ্ছে ইনিশিয়াল লেন্থটাই ক্যালকুলেট করব। কিন্তু ট্রু স্ট্রেইন যেটা আছে, ট্রু স্ট্রেইন ক্যালকুলেট করা হয় ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ থেকে, অর্থাৎ ওর ইনস্ট্যান্টেনিয়াস যেই চেঞ্জটা, ওই ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ থেকে এই হিসাবটা করা হয়। সো একটা জিনিস এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের যদি ট্রু স্ট্রেইন বের করতে হয় আমাদের ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ নিতে হবে বাই এল। তাহলে আমরা খুবই ছোট একটা লেন্থ নিব, ছোট একটা লেন্থ নিয়ে এটাকে এটার যে চেঞ্জটা আছে সেই চেঞ্জটা বের করলে আমরা হচ্ছে ট্রু স্ট্রেইন পাবো। সো আমরা দেখো, আমরা পুরো জিনিসটাকে যদি ইন্টিগ্রেট করতাম তাহলে আমরা টোটাল ট্রু স্ট্রেইনটা পেয়ে যেতাম। টোটাল ট্রু স্ট্রেইন কত আসতো? আর এই ডেল্টা এলকে আমি কি লিখতে পারি? ডেল্টা, এটা লন এল, রাইট? লন এল, এটার ভ্যালু কোথা থেকে কোথা পর্যন্ত যাবে? এল নট থেকে শুরু হয়ে এল ওয়ান পর্যন্ত। সো এটা যদি আমি লিমিটটা বসাই, আমার লিমিটটা বসালে আমার আসবে লন এল ওয়ান ডিভাইডেড বাই এল নট, রাইট? লন এল ওয়ান ডিভাইডেড বাই এল নট। এটাকে এভাবেও লেখা যায়, এই লন এই এল ওয়ান, তো এল ওয়ান থেকে আমি সাপোজ এল নটকে মাইনাস করলাম, দিয়ে এল নট মাইনাস করছি, কিন্তু আমি তো একটা মাইনাস ওয়ান বেশি আনছি, রাইট? দেখো, আমরা যদি এল ওয়ানটা কাটাকাটি করতাম একটা মাইনাস ওয়ান আসতো। সো আমার এখানে একটা প্লাস ওয়ান অ্যাড করে দিতে হবে। সো এই জিনিসটা দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্রেনের সাথে মিলে যায় না? আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেন যখন হিসাব করব তখন আমরা ওই যে ইনিশিয়াল যেই ভ্যালুটা ছিল, ইনিশিয়াল যে লেন্থটা, আমরা সেই লেন্থটা নিয়ে হিসাব করি। ঠিক আছে, কিন্তু ট্রু স্ট্রেইন তো আসলে এটা তো চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। সো ট্রু স্ট্রেইনের ভ্যালুটা আমার একটা দেখা যাবে যে একটু আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে, কমেও আসতে পারে। ডিপেন্ড করতেছে আমার ফোর্সটা টেনসাইল নাকি কম্প্রেসিভ এটার উপর। সো এখানে আমরা দেখতে পাইতেছি যে ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা শুধুমাত্র ফাইনাল আর ইনিশিয়াল জিনিসটা নিয়ে হিসাব করতেছে এবং ধরে নেওয়া হচ্ছে পুরো জিনিসটা লিনিয়ার, পুরো জিনিসটা লিনিয়ার। কিন্তু অ্যাকচুয়ালি তো এই জিনিসটা লিনিয়ার না, রাইট? অ্যাকচুয়ালি তো আমার যেই স্ট্রেইনটা তৈরি হয় এটা তো লিনিয়ার কিছু না। সো আমরা কখনোই ফাইনাল মাইনাস ইনিশিয়াল দিয়ে করতে পারবো না, আমাদেরকে ইনস্ট্যান্টেনিয়াস নিতে হবে। সো আমাদের যে ট্রু স্ট্রেইন এটার ভ্যালু আসতেছে দেখো লন এই এল ওয়ান মাইনাস এল নট বাই এল নট প্লাস ওয়ান। সো এটা আমরা যেহেতু এই ইঞ্জিনিয়ারিং স্ট্রেইনকে এটা লিখছি, আমরা লিখতে পারি যে তাহলে ট্রু স্ট্রেইন ইকুয়ালস টু লন এই এটা তো ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন, রাইট? প্লাস ওয়ান এপসিলন নট প্লাস ওয়ান। এটা একটা রিলেশন, এটা মনে রাখা যায়। আচ্ছা, এইখানে আমরা যতগুলো স্ট্রেইন বের করব আমরা সবই ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন বের করব। ঠিক আছে, আমাদের এখানে আনলেস বলে বের করতে ট্রু স্ট্রেইন, আমরা কখনোই ট্রু স্ট্রেইন বের করব না। আমরা যত কাজ করব সব কাজ হবে ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন নিয়ে। ঠিক আছে, সো আমাদের মেইন স্ট্রেইনের ফর্মুলা হচ্ছে এই এল ওয়ান মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট, অর্থাৎ প্রত্যেকটা ম্যাথে আমরা স্ট্রেইনের এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, নট এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ টপিকে আসি, সেটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি জানতে হলে আমাদের আগে যেটা শিখতে হয় সেটা হলো হুকস ল। ঠিক আছে, সেটা হলো হুকস ল। হুকস ল কি বলে? হুকস ল বলে হচ্ছে যে আমাদের যেই স্ট্রেইনের পরিমাণ বা এই যে স্ট্রেস যেটা বলি, আমাদের যেই স্ট্রেসের পরিমাণটা, এই স্ট্রেস সমানুপাতিক স্ট্রেইন। স্ট্রেস আমাদের স্ট্রেইনের সমানুপাতিক, অর্থাৎ স্ট্রেইন যত বেশি হবে তার মানে বুঝতে হবে স্ট্রেস তত বেশি, অর্থাৎ যত বেশি স্ট্রেস অ্যাপ্লাই করব আমার স্ট্রেইনের পরিমাণ তত বেশি হবে। সো স্ট্রেস যদি স্ট্রেইনের সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাক্সিয়াল স্ট্রেস সমান সমান কোনো একটা কনস্ট্যান্ট কে
টাইমস অ্যাক্সিয়াল স্ট্রেন, রাইট? এই কেটা এটাকে আমরা বলি ইয়াংস মডিউলাস। ইয়াংস মডিউলাস, এটারই আরেকটা নাম হচ্ছে মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি। মডিউলাস অফ ইলাস্টিসিটি, ওকে। আচ্ছা, এটাকে আমরা ই দিয়ে লিখবো। এখানে আমরা যত জায়গা পাবো আমরা এটাকে ই দিয়ে লিখবো। তাহলে ই আমার আসতেছে কি, এই মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি আমার অ্যাক্সিয়াল স্ট্রেস ডিভাইডেড বাই অ্যাক্সিয়াল স্ট্রেইন, ঠিক আছে? সো মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস বাই অ্যাক্সিয়াল স্ট্রেন। সো স্ট্রেস বাই স্ট্রেন, ঠিক আছে? স্ট্রেস বাই স্ট্রেন। আচ্ছা, এই অ্যাক্সিয়াল স্ট্রেসের আমরা ফর্মুলা কি পড়ছিলাম? অ্যাক্সিয়াল স্ট্রেস হচ্ছে পি ডিভাইডেড বাই এরিয়া, রাইট? এরিয়াটা অবভিয়াসলি ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, আর স্ট্রেইন এরিয়া কি পড়ছিলাম? স্ট্রেইন হচ্ছে 1/, যেহেতু ডেল্টা এল। আচ্ছা, ডেল্টা এল না লিখে আমরা ডেল্টা এলকে ছোট হাতের এল দিয়ে লিখি, আর মেইন যে লেন্থটা সেটাকে আমরা বড় হাতের এল দিয়ে লিখি। সো ইনিশিয়াল লেন্থ হচ্ছে আমার বড় হাতের এল, ঠিক আছে? সো 1/Δl/L। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি পি বড় হাতের এল ডিভাইড বাই এ ক্রস সেকশন ছোট হাতের এল। তাহলে এই মডুলাস অফ ইলাস্ট্রিসিটির আমরা আরেকটা ফর্মুলা পাচ্ছি, এসি বাই এল, ঠিক আছে? এটা হলো আমাদের মডুলাস অফ ইলাস্ট্রিসিটির মেইন ফর্মুলা, ওকে। এইখানে কি একটা কি নোট আছে, এই কি নোটটা একটু মনে রাখো। কি নোটটা আমাদের মাঝে মাঝে কাজে দিবে, এই ম্যাথ করার সময় কাজে দিবে। আমাদের 1 নিউটন পার মিটার স্কোয়ার এই এককটা যা বলে সেটা হইতেছে 1 মেগাপ্যাসকেল। সেম জিনিস, এই 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার যা কথা, 1 মেগাপ্যাসকেল একই কথা। আর 1 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার যা কথা, 1 গিগাপ্যাসকেল একই কথা, ঠিক আছে? এই দুইটা ইউনিট একটু মাথায় রাখবো। এই দুইটা ইউনিট আমরা একটু মাথায় রাখবো। 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার যা কথা, 1 মেগাপ্যাসকেল সেম জিনিস। আর 1 কিলো নিউটন পার মিলিমিটার যা কথা, 1 গিগাপ্যাসকেল সেম জিনিস। এইটা নিয়ে আমরা সামনের ম্যাথ করব, কিন্তু সামনের ম্যাথ করার আগে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই হুক আমাদের যে একটা রিলেশনশিপ দিছে, এটাকে আমরা আরেকটু এক্সটেন্সিভলি অ্যাপ্লাই করে দেখতে চাই। কারণ এটা যা বলতেছে যে এটা যদি এটার সমানুপাতিক, মানে লিনিয়ার ভাবে বাড়তেছে, বাট এক সময় জিনিসটা ফেল করার কথা। সো এই হুকস ল মেইনলি আমাদের এই ফেলিয়ার থিওরিটাকে সামনে আনে না। সো আমরা যেটা করব, আমরা হইতেছে একটা এটার এক্সটেন্সিভ একটা গ্রাফ বানানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি হয়। সো এদিকে আমরা নিব হচ্ছে স্ট্রেইন, আর এদিকে আমরা নিব হচ্ছে স্ট্রেস, ওকে। আচ্ছা, এখন ফার্স্টের দিকে আমাদের জিনিসটা ক্লিয়ার থাকবে। যেভাবে হুকস ল ডিফাইন করছে যে একটা লিনিয়ার গ্রাফ পাওয়া যাবে, আমরা অ্যাকচুয়ালি প্রথম দিকে একটা লিনিয়ার গ্রাফ পাবো। সো এই লিনিয়ার গ্রাফটা যতক্ষণ এই লিনিয়ার প্রপার্টিটা মেনটেন করে চলবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন থাকবে, এই লিমিটটাকে আমরা বলতেছি প্রপোর্শনালিটি লিমিট। এটাকে আমরা 1 নাম্বার দেই, হ্যাঁ। এই 1 নাম্বার যে পয়েন্টটা, এই 1 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট। এখানে মেইনলি যেটা হবে, স্ট্রেস সমানুপাতিক স্ট্রেইন, এই রিলেশনশিপটা বজায় থাকবে। এরপর আমরা যখন উঠতে থাকবো, আরেকটু স্ট্রেইন আমরা বাড়াইতে থাকবো, অর্থাৎ আরেকটু ডিফর্ম করতে থাকবো, স্ট্রেসের পরিমাণ বাড়াইতে থাকবো, এই জিনিসটা এখনও সমানভাবে উপরে উঠবে। বাট এই মুহূর্তে যেটা হবে, এই স্ট্রেস স্ট্রেনের এক্স্যাক্টলি সমানুপাতিক থাকবে না, নিয়ারলি সমানুপাতিক থাকবে, ঠিক আছে? এটা সাপোজ আমার ও থেকে এই 1 পর্যন্ত আমার কমপ্লিট এই স্ট্রেসের
প্রপোর্শনালিটি এই রিলেশনটা বজায় থাকবে, এটা জাস্ট এই 1 পর্যন্ত, ঠিক আছে। এরপরে যে এই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ আমি পুরাপুরি প্রপোর্শনাল দেখা যাবে পাবো না, পুরাপুরি প্রপোর্শনাল দেখা যাবে পাবো না। এই রকম যে পয়েন্টটা, লাস্ট যে পয়েন্টটা যেখানে প্রায় বজায় থাকবে, এরকম একটা পয়েন্ট আছে, 2 দিলাম, এটাকে আমরা বলবো ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটেও কি হবে, এই প্রপোর্শনাল লিমিটে কি হচ্ছিল, স্ট্রেস সমানুপাতিক স্ট্রেইন একদম প্রিসাইসলি আমরা পাচ্ছিলাম, কোনো এদিক ওদিক নেই, অ্যাবসোলুট কারেক্ট একটা স্টেটমেন্ট। বাট এই 1 থেকে 2 পর্যন্ত আমার কিন্তু এই স্ট্রেস, এই সমানুপাতিক যে স্ট্রেনটা, এটা কিন্তু পুরোপুরিভাবে সত্য না, নট ট্রু। স্লাইটলি ফল্ট দেখা যায়, স্লাইটলি একটা ডেভিয়েশন দেখা যায়। বাট এই ইলাস্টিক লিমিট পর্যন্ত যেটা ট্রু, সেটা হইতেছে আমি যদি এই 2 অংশে এসে এই লোডটা বন্ধ করে দেই, ছেড়ে দেই, তাহলে এই পুরা বডিটা আবার আগের স্টেটে চলে আসবে। সো এই পর্যন্ত এখানে কি করতে পারে, ও হচ্ছে রিট্র্যাক্ট করতে পারে টু অরিজিনাল শেপ, ঠিক আছে। সেম প্রপার্টি কিন্তু আমার 1-এও ছিল, সেম প্রপার্টি কিন্তু 1-এও ছিল। আমি যদি এই 0 থেকে এই 0 থেকে 2 পর্যন্ত যে কোনো পয়েন্টে আমি লোড দেওয়া বন্ধ করে দিতাম, আমার পুরা বডিটা সেম আগের জায়গায় চলে আসতো। জাস্ট 1-এর আমরা এটাকে বলতেছি প্রপোর্শনালিটি লিমিট, কারণ এখানে এক্স্যাক্টলি প্রপোর্শনালিটা বজায় থাকে। আর 1 থেকে 2-তে দেখা যায় আস্তে আস্তে ডেভিয়েশন হওয়া শুরু করে, এক্স্যাক্টলি বজায় থাকে না, বাট আমার যেই বডিটা থাকবে সেই বডিটা অরিজিনাল শেপে রিট্র্যাক্ট করতে পারে। আচ্ছা, এই 2 এর পর থেকে আমার একটা কার্ভ দেখা দেয়, 2 এর পর থেকে একটা কার্ভ দেখা দেবে এরকম এরকম, ঠিক আছে। সো এই যে হাইয়েস্ট পয়েন্ট, এই যে হাইয়েস্ট পয়েন্ট 3, এটাকে আমরা বলি হায়ার ইয়েল্ড স্ট্রেংথ বা হায়ার ইয়েল্ড পয়েন্ট বলি আপাতত, হায়ার ইয়েল্ড পয়েন্ট। অর্থাৎ এইখানে আমার বডির প্লাস্টিক ডিফর্মেশন হওয়া স্টার্ট করে। সো এখানে যেটা হয় সেটা হলো প্লাস্টিক ডিফর্মেশন। অর্থাৎ এই পয়েন্ট 2 থেকে 3 পয়েন্টে বা 2 এর উপরে যে পয়েন্টটা থাকবে, এই পয়েন্টে বডি আর কখনো ফিরে আসতে পারে না এর অরিজিনাল শেপে, এর প্লাস্টিক ডিফর্মেশন হওয়া স্টার্ট করে দেয়। অর্থাৎ আমি এই 2 থেকে 3 পর্যন্ত বা এই 2 এর পর থেকে কোনো একটা পয়েন্ট পর্যন্ত যদি আমি লোড অ্যাপ্লাই করি, দেখা যাবে আমার বডি আর আগের অবস্থায় ফিরে আসতেছে না, ও শেপ চেঞ্জ করে ফেলতেছে। এই 3টাকে আমরা বলতেছি হায়ার ইয়েল্ড পয়েন্ট, কারণ এই পয়েন্ট পর্যন্তই বডি ডিফর্ম করার, মানে ডিফর্মেশন রেজিস্ট করার ক্যাপাবিলিটি ধরে রাখে, ঠিক আছে। 3 পয়েন্ট পর্যন্ত বডি ডিফর্মেশন রেজিস্ট করার ক্যাপাবিলিটি মোটামুটি ধরে রাখে। এরপর থেকে যেটা হয়, এরপর থেকে আমার দেখা যায় আমি যতই লোড দেই না কেন, স্ট্রেইন বাড়তেছে, কিন্তু স্ট্রেস আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। আমরা এই 3-এর পরে যতই আমরা লোড দিই না কেন, দেখব আমাদের ভিতরে আর স্ট্রেস ডেভেলপ হচ্ছে না। কেন? কারণ ওইটাই ওর ম্যাক্সিমাম ডিফরমেশনকে রেজিস্ট করার ক্ষমতা। এর বাইরে ওর ডিফরমেশনকে রেজিস্ট করার কোনো ক্ষমতা নেই, এর বাইরে ওর ইন্টারনাল কোনো এনার্জি এর বেশি জেনারেট হতে পারে না। সো এই 3 হচ্ছে ম্যাক্সিমাম যে ইয়েল্ড পয়েন্ট যেটা। সো এই পর্যন্ত আমি ম্যাক্সিমাম স্ট্রেস পেতে পারি, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি ম্যাক্স ইয়েল্ড স্ট্রেস। আচ্ছা, এরপরে একদম যে কার্ভটা, এই কার্ভে এসে 4 নাম্বার, এটাকে আমরা বলি লোয়ার ইয়েল্ড পয়েন্ট, এটাকে আমরা বলি 4 লোয়ার ইয়েল্ড পয়েন্ট। আচ্ছা, লোয়ার ইয়েল্ড পয়েন্টে কি হয়? লোয়ার ইয়েল্ড পয়েন্টে সেম অ্যাজ দ্যাট,
এখানেও আমার প্লাস্টিক ডিফর্মেশন হয়, ও আর কখনো ফিরে যেতে পারে না। বাট লোয়ার ইয়েল পয়েন্টে যেটা হয়, লোয়ার ইয়েল পয়েন্টে আমি হচ্ছে সেই মিনিমাম স্ট্রেসের ভ্যালুটা পাবো। লোয়ার ইয়েল পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে আমি মিনিমাম স্ট্রেসের ভ্যালুটা পাবো, যেই মিনিমাম স্ট্রেস দিয়ে, সো এটা হচ্ছে আমার মিনিমাম রিকোয়ার্ড স্ট্রেস। স্ট্রেস ভ্যালু, যেই স্ট্রেস দিয়ে আমি ডিফরমেশন কন্টিনিউ করতে পারি, ডিফরমেশনটা কন্টিনিউ হবে। ঠিক আছে, লোয়ার ইয়েল পয়েন্টটা কি, আমি এই লোয়ার ইয়েল পয়েন্টে আমি যেই স্ট্রেসটা পাবো, এই স্ট্রেসটা হচ্ছে মিনিমাম সেই স্ট্রেস যেটা দিয়ে এরপর থেকে আমার ডিফরমেশনকে কন্টিনিউ করে যেতে হবে। সো এর থেকে আমি যদি কম স্ট্রেস দিতাম তাহলে আমার কোনো ডিফরমেশন আসতো না, আমি ডিফরমেশন পেতাম না। দেখো এই পয়েন্টটা কোথায় যেয়ে লিখতেছে, এখানে এই পয়েন্টটা কিন্তু উপরে, তার মানে এই পয়েন্টে আমি কিছুই পাবো না, বস্তুটা যেরকম ছিল সেরকমই থাকবে। সো আমার মিনিমাম এই স্ট্রেসটা দিতেই হবে আমার যদি ফার্দার এই বস্তুটাকে ডিফর্ম করতে হয়। সো লোয়ার ইয়েল পয়েন্ট হচ্ছে ওই পয়েন্ট যেটা আমার মিনিমাম স্ট্রেসটাকে বের করে আনতেছে, মিনিমাম রিকোয়ার্ড স্ট্রেসের ভ্যালু দিচ্ছে, যেটা আমার ডিফরমেশন কন্টিনিউ করতে হেল্প করতেছে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে যদি আমি আরও স্ট্রেস বাড়াতে থাকি দেখা যাবে আস্তে আস্তে জিনিসটা বাড়বে এবং একটা সময় এমন একটা পজিশনে পৌঁছাবে যেটা ওর এই পুরা বডির ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি। ঠিক আছে, এটা হচ্ছে এই পুরা বডির ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি। এর বাইরে এই বস্তুটা আর কোনো লোড নিজে থেকে ধরে রাখতে পারে না, এটাই হচ্ছে ওর আলটিমেট ইয়েল্ড পয়েন্ট। এটা হচ্ছে এটাকে আমরা বলি আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট, আমি এটাকে ইয়েল্ড পয়েন্ট বলে দিলাম আপাতত। হ্যাঁ, ইয়েল্ড পয়েন্ট, এটা কোন জায়গা থেকে আমরা কি বের করে আনবো এটা আমরা পরে আলোচনা করছি, আপাতত মনে রাখো এটা হচ্ছে আলটিমেট ইয়েল্ড পয়েন্ট। 5 নাম্বার হচ্ছে আলটিমেট ইয়েল্ড পয়েন্ট। এই পর্যন্তই একটা বস্তু ম্যাক্সিমাম ডিফরমেশনে হেল্প করতে পারে, মানে এটা ওর ম্যাক্সিমাম ডিফরমেশনের কারণে আমি তো একটা এনার্জি জেনারেট করতেছি, রাইট, আমি একটা এনার্জি দিচ্ছি এই বস্তুতে। সো ওই এনার্জিগুলো অ্যাবজর্ভ করে ওর মলিকিউলগুলো, ওর স্ট্রাকচারটা ভেঙে ও হচ্ছে নতুন একটা শেপ পায়, রাইট। সো এই 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত হইতেছে ম্যাক্সিমাম ওই পয়েন্টটা, এই ম্যাক্সিমাম এনার্জি ও অ্যাকচুয়ালি অ্যাবজর্ভ করতে পারে, বিকজ 5-এর পরে ও জাস্ট ব্রেক করে যায়। ঠিক আছে, এখন এই ব্রেকিং পয়েন্টটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট হয়, কারোটা আস্তে আস্তে কমে, ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা আস্তে আস্তে কমে, কারোটা অনেক জোরে এভাবে নিচে চলে আসে। সো এটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট হয়, বাট মেইন আমার কাজ হচ্ছে এই 5 পর্যন্তই। এরপর আমার পুরো জিনিসটা হচ্ছে ফেলিয়ার, এই পুরোটা হলো আমার ফেলিয়ার। ঠিক আছে, এরপরে ম্যাটেরিয়ালটা আসলে টিকে না, পুরোটা ফেল করে যায়, অর্থাৎ পুরো জিনিসটা একদম ভেঙে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এই পুরো গ্রাফটার একটা ওভারভিউ। মানে আমাকে যদি স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম ব্যাখ্যা করতে বলে, হ্যাঁ, এই এসএস ডায়াগ্রাম ব্যাখ্যা করতে বলে, এটাই হইতেছে আমার যে কোনো ম্যাটেরিয়ালের একটা জেনারেল স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের একটা ওভারভিউ। ঠিক আছে, সো অবশ্যই কারো ক্ষেত্রে এর কম পয়েন্ট থাকে, কারো ক্ষেত্রে এই পরিমাণ পয়েন্ট থাকে। আমরা দেখবো যে কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলোর কোনো হচ্ছে এই ইয়েল্ড স্ট্রেস আমরা আগেই পাবো না, আমরা হচ্ছে ডিরেক্ট ওই 3 থেকে ফেলিয়ারে চলে যাব, আমাদের কোনো আলটিমেট পয়েন্টের জায়গায় নেই। ঠিক আছে, আলটিমেট পয়েন্টের কোনো জায়গায় নেই। কিছু ম্যাটেরিয়াল আছে অনেক বেশি ইলংগেট হয়, ওদের হচ্ছে এই 2, 3, 4, 5 পর্যন্ত চলে যায়। সো মেইনলি আমরা এই 5টা পয়েন্ট অবশ্যই পাবো। একটা হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট, যেখানে আমার স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন, এটা আমার মেনটেন করবে। এরপর হচ্ছে 2, যেখানে আমার এই পুরো রিলেশনটা মেনটেন করবে না, বাট এই পুরা বডিটা তার অরিজিনাল শেপে রিট্র্যাক্ট করতে পারবে। 3 হচ্ছে হায়ার ইয়েল পয়েন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস এনি বডি ক্যান জেনারেট, এটা হচ্ছে ও যতটুকু হ্যান্ডেল করতে পারে, এর বেশি ওর মধ্যে আর জেনারেট হয় না। আর 4 হচ্ছে লোয়ার ইয়েল পয়েন্ট, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড স্ট্রেস,
স্ট্রেসটা আমাকে মিনিমাম দিতেই হবে যদি আমার ডিফর্মেশন কন্টিনিউ করে যেতে হয়। আর 5 আমার আসতেছিল কি আলটিমেট আমরা ইয়েল্ড পয়েন্ট বলি, হ্যাঁ ইয়েল্ড পয়েন্ট, আলটিমেট ইয়েল্ড পয়েন্ট এটা হইতেছে। এরপর এটা হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু আমার এনার্জি অ্যাবজর্ভ করতে পারে, এরপরও ফেলিয়ার করবে। এতটুকু এনার্জি অ্যাবজর্ভ করে ও পুরো ডিফর্ম করবে, এরপর পুরো জিনিসটা ফেল করবে, ঠিক আছে। আচ্ছা, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের আরেকটা আছে, আরেকটা আমার অ্যাডভান্টেজ আছে বা আরেকটা অ্যাপ্লিকেশন আছে। আমার এই স্ট্রেস ডায়াগ্রামের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা টোটাল এনার্জি অ্যাবজর্ভডকে প্রকাশ করে। টোটাল অ্যাবজর্ভড এনার্জি, ঠিক আছে, টোটাল অ্যাবজর্ভ এনার্জি। আর আরেকটা জিনিস মনে রাখবো, এই যে এটা তো হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, এরপরে তো ফেল করছে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম আমার ধরে রাখতে পারে। এটাকে আমরা বলি আলটিমেট স্ট্রেংথ, ঠিক আছে, এটুকু মাথায় রাখবো। এই 5 নম্বর পয়েন্টের এই পুরো এনার্জিটাকে আমরা বলতেছি আলটিমেট স্ট্রেংথ। ওকে, আচ্ছা, এটা তো গেল থিওরি। এখন আমরা এই সম্পর্কিত কিছু ম্যাথ করি। ওকে, সো দেখো আমাদের ফার্স্ট ম্যাথে বলছে ইন অ্যান এক্সপেরিমেন্ট আ স্টিল স্পেসিমেন। আমাদের ম্যাথ করার জন্য কি কি ফর্মুলা লাগবে তা তো আমরা জানি, রাইট? এই যে এই ফর্মুলাগুলো লাগবে, এইটা আর এইটা, আর এই দুইটা ইউনিট আমার একটু মনে রাখা লাগবে। আচ্ছা, in an experiment, a steel specimen of 13 millimeter diameter was found to elongate 0.2 millimeter in a 200 millimeter gauge length when it was subjected to a tensile force of 26.8 kilonewton. If the specimen was tested within the elastic range, দেখো এখানে আমাকে বলছে কি ইলাস্টিক রেঞ্জে। ইলাস্টিক রেঞ্জ মানে কি, এইখানে আমার বস্তুটা রিট্র্যাক্ট করে আসতে পারে। সো যেই জায়গায় রিট্র্যাক্ট করে আসতে পারে, আমি এই জায়গা পর্যন্ত এই মডুলাস অফ ইলাস্টিসিটি অলমোস্ট অ্যাপ্লাই করতে পারবো, যদিও পুরাপুরি এটা প্রপোর্শনাল হয় না, কিছুটা ডেভিয়েট করে, বাট এই রেঞ্জ পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, এই রেঞ্জ পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমাদেরকে ভ্যালু অফ ইয়াংস মডুলাস বের করতে বলছে। আচ্ছা, সো ইয়াংস মডুলাসকে, আচ্ছা ইয়াংস মডুলাসের আরেকটা জিনিস বলি, আমি কিন্তু চাইলে এই পয়েন্টে যেমন ইয়াংস মডুলাস বের করতে পারি, আমি কিন্তু এই পয়েন্টেও ইয়াংস মডুলাস বের করতে পারি। আমরা ইয়াংস মডুলাস পাইছিলাম হুকস ল থেকে, যেখানে বলছিল স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, বাট ইয়াংস মডুলাসকে যদি আমরা ডিফাইনই করি এভাবে যে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন, তাহলে কিন্তু আমরা এটা যে কোনো পয়েন্টে ব্যাখ্যা করতে পারবো। তার মানে আমার খালি প্রপোর্শনালিটি লিমিট বা ইলাস্টিক লিমিট পর্যন্ত থেমে থাকা লাগবে না, আমি চাইলে এইখানেও ইনস্ট্যান্টেনিয়াস ওর ইয়াংস মডুলাস বের করে ফেলতে পারি, যে জাস্ট এই মোমেন্টে, এই মুহূর্তে, এই পয়েন্টে ওর ইয়াংস মডুলাস কত, ঠিক আছে। সো নট নেসেসারিলি আমার ইয়াংস মডুলাসকে এই হুকস লয়ের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থেকেই আনতে হবে। আমরা যদি ইয়াংস লকে ইয়াংস মডুলাসকে ডিফাইনই করি এভাবে যে এটা স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন, তাহলে আমার কিন্তু যে কোনো পয়েন্টে এটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে। এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখি আমাদেরকে কি কি দিছে, কি ইনফরমেশন দিছে। আমাদেরকে বলছে স্টিল স্পেসিমেন অফ 13 মিলিমিটার ডায়ামিটার। সো ডায়ামিটার থেকে আমরা যেটা বের করতে পারি সেটা হলো এরিয়া 1/4 পাই টি স্কোয়ার। সো এরিয়াটা আমরা বের করি, এরিয়া আমার আসবে 1/4 পাই টাইমস 0.013 মিটার স্কোয়ার, 1.327 ইন্টু 10⁻⁻⁴, ঠিক আছে, 10⁻⁻⁴ এত মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন ইলংগেট করছে কত, 0.2 মিটার, তার মানে আমাকে স্মল এলটা দেওয়া আছে 0.2 ইন্টু 10⁻⁻³ মিটার। অরিজিনাল লেন্থ তো কত, অরিজিনাল লেন্থ হচ্ছে 200 মিলিমিটার বা 0.2 মিটার। আমরা বলছিলাম আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেন বের করব,
ঠিক আছে, আমরা সবসময় ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন বের করব। সো আমাদের ওই ইনস্ট্যান্টেনিয়াস জিনিসটা নিয়ে চিন্তা করা লাগবে না, ফাইনাল লেন্থ নিয়েও চিন্তা করা লাগবে না, আমরা মেইন চিন্তা হবে ইনিশিয়াল লেন্থ কত এটা নিয়ে। আচ্ছা, এখন আমাদেরকে পি দিছে, দেখো পি দিছে কত, 26.8 কিলো নিউটন। ওকে, আমাদেরকে বের করতে হবে মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াংস মডুলাস। তাহলে আমরা কি জানি, ইয়াংস মডুলাস সমান সমান স্ট্রেস বাই স্ট্রেইন, বা পি বড় হাতের এল ডিভাইড বাই এ ছোট হাতের এল। ঠিক আছে, পি এর ভ্যালু কত, 26.8 ইন্টু 10⁻³ এল এর ভ্যালু 0.2। আচ্ছা, এরিয়া 1.327 ইন্টু 10⁻⁻⁴, আর লেন্থ হচ্ছে 0.2 ইন্টু 10⁻⁻3। সো আমরা যদি ক্যালকুলেট করি আমাদের ই এর ভ্যালু কত আসে, 2 ইন্টু 10⁻11 প্যাসকেল। ঠিক আছে, অথবা 200 গিগা প্যাসকেল। এটাই আমার ফাইনাল অ্যান্সার। আমরা চলে যাই আমাদের পরবর্তী ম্যাথে। আমাদেরকে বলছে ব্রাস এটা রড হবে, a brass rod of 1.5 meter long and 20 millimeter diameter was found to deform 1.9 millimeter under tensile load of 40 kilonewton. Calculate the modulus of elasticity of the rod. সেম ভাবে আমরা আগের ম্যাথের মতো যেটা করব, আমরা জানি ই সমান পি এল বাই এল এ, রাইট, পি এল বাই এল এ। পি কত, আমাদের পি হচ্ছে 40 কিলো নিউটন, লেন্থ হচ্ছে 1.5, আর ডিফর্মেশন হচ্ছে 1.9 ইন্টু 10⁻³ আর ডায়ামিটার হচ্ছে 1/4 পাই ইন্টু 0.02 স্কোয়ার। এটা আমার আসে হচ্ছে 1 ইন্টু 10⁻11, মানে হচ্ছে 100 গিগা প্যাসকেল। এটাই আমার ফাইনাল অ্যান্সার। ওকে, সো আমাদের থার্ড ম্যাথ, hollow cylinder 4 meter long has outside and inside diameter of 75 millimeter and 60 millimeter respectively. Find the stress and deformation of the cylinder when it is carrying an axial tensile load of 50 kilonewton. Take E equals to 100 gigapascal. আচ্ছা, আমরা শুরু করব। আমরা প্রথমে বলছি আমাদের স্ট্রেস বের করতে। আমরা জানি স্ট্রেস সমান সমান কি, স্ট্রেস সমান হইতেছে এফ ডিভাইডেড বাই এ। আমাদের এফ কত, 50 ইন্টু 10⁻³ এরিয়া কত, আমাদেরকে একটা হলো সিলিন্ডার দিছে, হলো সিলিন্ডারে আমাদেরকে ইনসাইড আর আউটসাইড ডায়ামিটার দিছে। সো ইনসাইড আউটসাইড ডায়ামিটার থাকলে আমরা যেটা করি, আমরা হচ্ছে নর্মাল জিওমেট্রি অ্যাপ্লাই করে 0.075 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার, এটা যদি করি তাহলেই আমাদের স্ট্রেস বের হয়ে আসবে। সো আমাদের দেখো স্ট্রেস আসতেছে 31.4 মেগা প্যাসকেল। ওকে, 31.4 মেগা প্যাসকেল। আচ্ছা, এরপর হচ্ছে ডিফর্মেশন বের করতে হবে। সো দেখো আমরা ই এর ফর্মুলা কি জানি, ডিফর্মেশন। এখন ডিফর্মেশন আমাদেরকে একটু কি বলে এটাকে অল্টার করে আমাদের ফর্মুলাগুলো একটু ম্যানিপুলেট করে বের করতে হবে। সো আমরা ই সমান কি জানি, ই সমান জানি হচ্ছে স্ট্রেস আপন স্ট্রেইন। আচ্ছা, এখন এই যে ডিফর্মেশন অফ দ্য লেন্থ যেটা আমরা পাবো সেটা কোথা থেকে পাবো, স্ট্রেইন থেকে। তাহলে আমরা স্ট্রেইন সমান কি জানবো, স্ট্রেস আপন ইয়াংস মডুলাস, রাইট, স্ট্রেস আপন ইয়াংস মডুলাস। দেখো স্ট্রেইন তাহলে আমরা কি পাচ্ছি, স্ট্রেস হচ্ছে আমাদের 31.4 আর ইয়াংস মডুলাস হচ্ছে 100 গিগাপ্যাসকেল, দুটাই গিগা। আচ্ছা, এটা হচ্ছে মেগাপ্যাসকেল, রাইট। সো এটাকে হচ্ছে 10⁻6 আর এটাকে হচ্ছে 10⁻9 দিয়ে গুণ করে দিলাম। সো দেখো আমাদের অ্যান্সার যেটা আসবে 3.143 ইন্টু 10⁻⁻4। আচ্ছা, স্ট্রেইন সমান আমরা কি জানি, ডেল্টা এল বাই বড় হাতের এল।
দেখো এল এর ভ্যালু কত 4 মিটার, রাইট? তাহলে ডেল্টা এল ডিফরমেশন, আমরা এটাকে জাস্ট 4 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করলে আমরা ডিফরমেশন পেয়ে যাচ্ছি 1.25 মিলিমিটার। এটাই আমার ফাইনাল অ্যান্সার। আমরা লাস্ট একটা ম্যাথে আসি। আমাদের লাস্ট ম্যাথ একটু কঠিন ম্যাথ। টু ওয়্যার্স অফ স্টিল অ্যান্ড আদার অফ কপার are of the same length and are subjected to the same tension. If the diameter of the copper wire is 2 millimeter and the diameter of the steel wire is find the diameter of the steel wire if they are if they are elongated by the same amount, take E for the steel as 200 gigapascal and that for copper is 100 gigapascal. আচ্ছা, এখানে আমাদেরকে বলছে আমাদের দুইটা ওয়্যার আছে, ওকে। একটা হচ্ছে স্টিলের, যেটার ই কত 200 গিগাপ্যাসকেল, আর আরেকটা আছে কপারের, যেটার ই কত 100 গিগাপ্যাসকেল, রাইট? আমাকে বলছে ইফ দ্য ডায়ামিটার অফ দ্য কপার ওয়্যার ইজ 2 মিলিমিটার, তার মানে এটার আমার ডায়ামিটার দিছে 2 মিলিমিটার, এরা সেম লেন্থ, এদের লেন্থ একই, এবং এদের যেই অ্যাপ্লাইড টেনসাইল ফোর্স, এই টেনসাইল ফোর্সের ভ্যালুটাও সেম, ঠিক আছে? টেনসাইল ফোর্সের ভ্যালুটাও সেম। আচ্ছা, এবং এদের যে ইলংগেশন হয়েছে, এই ইলংগেশনের ভ্যালুটাও সেম। আমাদেরকে জাস্ট স্টিলের ডায়ামিটার বের করতে হবে, ঠিক আছে? সবই সেম, আমাদের জাস্ট স্টিলের ডায়ামিটার বের করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা কি জানি, ই সমান পি এল বাই এ এল, এখানেও আমরা জানি কি পি ই সমান পি এল বাই এ এল, সরি পি বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমরা কি দেখতেছি, পি সমান এল সমান এই এলও সমান, রাইট? সবই সমান, রাইট? যদি সব সমান হয়, দেখো আমরা এই জিনিসটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে ই এ সমান জাস্ট একটা কনস্ট্যান্ট দুইটার জন্য। ই এ একটা কনস্ট্যান্টের মতো না, পুরা জিনিসটা সেম, পি সমান এল সমান সবই সেম, তাহলে ই এ হচ্ছে একটা কনস্ট্যান্টের মতো। তাহলে আমরা এই দুইটা ক্ষেত্র থেকে যেটা লিখতে পারি যে ই ওয়ান এ ওয়ান বা ই স্টিল এ স্টিল সমান সমান ই কপার এ কপার। ই স্টিল কত 200, এ কপার কত 100। আচ্ছা, এই দুইটাকে কিভাবে সেম লিখলাম এটা তো বুঝছো, তাই না? আমরা যে কোনো একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই জিনিসটা তো সেম, রাইট? এই তিনটা জিনিস সেম না, এই তিনটা জিনিস তো সেম, তাই না? তাহলে আমরা এই এটাকে যদি ওই পাশে পাঠাই, তাহলে আমি বলতে পারি এই জিনিসটা সমান সমান এই জিনিসটা, তাহলে এই জিনিসটার ভ্যালু কত ইএ, আর এটার ভ্যালু কত ইএ, তাহলে দুইটা ইএ আসলে সেম, এভাবে আমরা দুইটাকে সেম বলছি। আচ্ছা, তাহলে আচ্ছা এটা একটু উপরে লিখি, উপরে লিখলে আমাদের জন্য বেটার হয়। ই স্টিল এ স্টিল সমান ই কপার এ কপার, তাহলে 200 এ স্টিল ইকুয়ালস টু 100 এ কপার, এটা দিয়ে এটা কাটা। তাহলে আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে এ স্টিলকে আমরা লিখতে পারি 1/4 পাই ডি এস স্কোয়ার ইকুয়ালস টু 1/4, আর এই দুইটিকে এই পাশে আনলে 8 পাই, ডি এর ভ্যালু আমাকে 2 মিলিমিটার দিছে, রাইট? 2 × 10⁻³ স্কোয়ার, পাই পাই কাটা 2, তাহলে ডি এস স্কোয়ার ইকুয়ালস টু 4 × 10⁻6 ডিভাইডেড বাই 2, 2 × 10⁻6। এখান থেকে আমরা যেটা পাচ্ছি ds ইকুয়ালস টু 1.414 × 10⁻³ মিটার বা 1.414 মিলিমিটার।
তাহলে ডিএস সমান 1.414 মিলিমিটার। এটাই আমার ফাইনাল অ্যান্সার। সো আজকের সেশন এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা পয়সনের অনুপাত, তারপর ইনক্লাইন প্লেনে কিভাবে স্ট্রেস অ্যাপ্লাই করলে আমার স্ট্রেইন বের করতে হয়, বা স্ট্রেস স্ট্রেইনের যেই সম্পর্কটা, আর যেই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেইন, এটা নিয়ে আলোচনা করব।